গল্পের শুরুতে দেখা যায় গরিলা থেকে যে মানুষ রূপে ফিরে এসেছে তাকে রূপমতি বলছে, আমার এক পরম শত্রু আমাকে এই জঙ্গলে এনে ফেলেছে। সে এই জঙ্গলের সমস্ত পশু পাখি সকলের স্মৃতি কেড়ে নিয়েছে, কিন্তু সে সফল হতে পারেনি আর পারবেও না। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, এবার তুমি কি করবে রূপমতি? স্মৃতিমনেই খোঁজার পথ যে খুব কঠিন। রূপমতি, আমি তোমাকে কিন্তু কোনো বিপদে পড়তে দেবই না। রূপমতি তখন দেবদত্তকে বলছে, অগণরাজ, আমি তো মৃত্যুর ভয়ে পিছিয়ে যাব না। আমি তো এই জঙ্গলকে কথা দিয়েছি যে আমি এখানকার পশু পাখিদের সবার স্মৃতি ফিরিয়ে আনবই। এই নিরীহ প্রাণীদের স্মৃতি ফেরাতে আমাকে যত কঠিন পথ পেরোতে হবে আমি পেরোবো। এরপর আমাকে এই বিপদে যে ফেলেছে আর এই জঙ্গলে সকলের যে স্মৃতি কেড়ে নিয়েছে তার ছলনার জবাব আমি দেবই। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। গগনরাজ দেখা যাচ্ছে রূপমতি আর দেবদত্তকে আকাশে উড়িয়ে নিয়ে কোথাও যেন যাচ্ছে। গগনরাজ রূপমতিকে বলছে, আমি তোমাকে বলছি রূপমতি, ওই জটিলা তোমাকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে। আমরা এখন যেই পথে যাচ্ছি সেই পথে কিন্তু প্রচুর বিপদ রয়েছে, আর তুমি কিন্তু সমস্ত কিছু জানার পরেও সেই পথেই এগোচ্ছ। রূপমতি তখন গগনরাজকে বলছে, তোমরা সকলে কেন এটা বুঝতে পারছো না যে জটিলা আমাকে বিপদে ফেলবে বলে এই জঙ্গলের সমস্ত প্রাণীদের কত বড় সর্বনাশের বিপদের দিকে ঠেলে দিয়েছে। ওদেরকে উদ্ধার করতে না পারলে ওরা একদিন স্মৃতি হারাতে হারাতে একদিন শেষ হয়ে যাবে। আমার শুধু স্মৃতিমণি উদ্ধার করে ওদেরকে বাঁচাতে হবে। তাছাড়া তো আমরা আগেও কত বড় বড় বিপদে পড়েছি, সেই সব বিপদ তো পার করে এসে গেছি নাকি? দত্ত তখন রূপমতিকে বলছে, আচ্ছা রূপমতি, তুমি কি তোমার প্রাণ নিয়ে কোনো কিছু ভাবো না নাকি? তোমার প্রাণের নিরাপত্তা বলে কিছু নেই? রূপমতি তখন দেবদত্তকে জানাচ্ছে যে সে তো তুমিও ভাবো না। তোমার প্রাণের পরোয়া করলে তাহলে কি তুমি তোমার রাজ্য ছেড়ে আমার সঙ্গে আসতে এখানে? ঠিক তখনই গগনরাজ দেখতে পায় সামনের পাহাড়টা কেমন যেন চিকচিক করছে। গগনরাজ রূপমতিকেও সেটা দেখায়। রূপমতি দেখে বলছে যে হ্যাঁ, সত্যিই তো পাহাড়টা এত উঁচু থেকেও কেন এত চকচক করছে। রূপমতি তখন গগনরাজকে বলে ওখানে যেতে, ওখানে গেলে যদি ওদের স্মৃতিমণি উদ্ধারের কোনো সূত্র ওখান থেকে পেতে পারে। গগনরাজ এরপর রূপমতি আর দেবদত্তকে সেই পাহাড়ের ওপর এনে রাখে। রূপমতি দেখতে পায় সামনে একটা বড় জলের জায়গাতে সেখানে একটা বড় পদ্ম ফুল ফুটে আছে। রূপমতি দেবদত্তকে বলছে, ওটাই তাহলে স্ফটিক পদ্ম। ওই স্ফটিক পদ্মই এতক্ষণ ধরে তাহলে চকচক করছিল, কিন্তু এই সরোবরের মধ্যে এই স্ফটিক পদ্ম কেন? ঠিক তখনই দেখা যায় কেউ যেন একটা কথা বলে যে ওটা প্রলয় পদ্ম। দেবদত্ত আর রূপমতি দেখতে পায় যে জল থেকে একটা বড় কুমির উঠে এসেছে, আর কুমিরটা কথা বলছে যে ভয় নেই ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতিই করব না। এখানে তো কেউ আসেই না, আর মানুষের গলা পেয়ে আমি অবাক হয়ে বেরিয়ে এলাম। রূপমতি তখন কুমিরটাকে বলছে যে কে তুমি? কুমিরটা তখন রূপমতিকে বলছে, আমি তো একটা অভিশপ্ত প্রাণ, এই পরিত্যক্ত জায়গায় আটকে রয়েছি। এরপর কুমিরটা খুব কাঁদছে। দেবদত্ত কুমিরটাকে দেখে বলছে, কুমিরটা খুব অদ্ভুত তো, কীভাবে কাঁদছে কেন? দেবদত্ত তখন কুমিরটাকে বলছে, আরে কেঁদো না, তুমি বলো কি হয়েছে তোমার, কে তোমাকে অভিশাপ দিয়েছে? দেবদত্ত তখন কথাটা বলতে বলতে কুমিরটার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। রূপমতি তখন হাত ধরে টেনে দেবদত্তকে বলছে, এই তুমি ওর থেকে সরে আসো, তুমি অতটা সামনে যাওয়ার কোনো দরকার নেই। কুমিরটা তখন বলে ওঠে যে এটাই তো আমার কষ্ট, কেউ তো আমার সামনে আসতে চায় না, যদিও বা কেউ আসে কিন্তু ভয়ে কেউ আমার কথা শোনে না, তাই আমিও অভিশাপ কাটিয়ে উঠতে পারি না। রূপমতি তখন বলছে, ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না, তুমি বলো তোমার অভিশাপ কি করে কাটবে। কুমিরটা তখন বলা শুরু করে, বলছে এই জায়গার নাম প্রণয় সরোবর, আর এই উদ্যান হলো প্রণয় উদ্যান। এখানে সমস্ত প্রশ্নের উত্তর কেবল ভালোবাসা। যদি এখানে কোনো প্রেমিক যুগল আসে আর যাদের ভালোবাসা কাঁটি, তারাই শুধুমাত্র আমাকে অভিশাপ মুক্ত করতে পারবে। রূপমতি তখন বলছে যে প্রেমিক যুগলের কথা তো আমি জানি না, কিন্তু তবে আমি চেষ্টা করে দেখতে পারি। কি করতে হবে তুমি শুধু আমাকে বলো। কুমিরটা তখন রূপমতিকে বলছে, ওই যে জলে থাকা প্রণয় পদ্ম ওটাকে তুলে আনতে হবে। দেবদত্ত তো তখন রূপমতিকে বলছে, কিন্তু পদ্মটা তো জলের মাঝখানে, ওখানে আমরা পৌঁছবো কি করে? কুমিরটা তখন বলে ওঠে, কেন, আমার পিঠে করে তোমরা যাবে, এসো আমার পিঠে এসে তোমরা বসো। গগনরাজ তখন রূপমতিদের বলছে, না, একেবারে এই কুমিরকে বিশ্বাস করা যায় না, কিন্তু বড় ধূর্ত হয়, ছল প্রকৃতির হয়। কুমিরটা তখন কথাটা শুনে আবারও কান্না শুরু করে, বলছে আমি এখানে আটকে আছি কত দিন হয়ে গেল, আমি আর কি ছল করব বলো, তবে মাংস খাইনি কিন্তু অনেক দিন, তবে এত বড় পাখি দেখে আমার এখন মাংস খাওয়ার স্বাদ হচ্ছে। গগনরাজ তো তখন খুব রেগে যায়, বলছে তবে রে কুমির, তুই আয় না, তোর চোখ দুটো আমি তুলে নেব।
রূপমতি তো ওদেরকে থামিয়ে বলছে ওই সরোবরের মাঝে যাওয়ার উপায় একটা বের করতেই হবে। রূপমতির মাথায় তখন একটা বুদ্ধি আসে, বলছে যে গগনরাজ তো আমাদের নিয়ে যেতে পারে ওখানে। কুমির তখন বলছে আমি থাকতে ও কেন তোমাদের নিয়ে যাবে, আমি তোমাদের পিঠে করে নিয়ে যাব। জলের মধ্যে নামতে হলে তো পাখিটা পারবে না, আমি পারবো। রূপমতি তো যেতে রাজি হয়ে যায়। এবার রূপমতি যখন যাচ্ছে তখনই তো দেবদত্ত রূপমতির হাতটা ধরে। দেবদত্ত রূপমতিকে বলছে না রূপমতি, তুমি একা যাবে না, আমিও যাব। রূপমতি তখন দেবদত্তকে জানায় এই পরীক্ষা সত্য, সুন্দর আর প্রেমের। শেষ পরীক্ষাটুকুনিই শুধু বাকি আছে, তুমি আমাকে একা যেতে দাও। দেবদত্ত তখন রূপমতিকে বলছে এই শেষ পরীক্ষাই তো সব থেকে বেশি বিপদ, আমি কিছুতেই তোমায় একা যেতে দেব না। কুমিরটা তখন রূপমতিদের বলে ওঠে যে ও মেয়ে, তুমি একা আসলে এমনিতেই হবে না, ওকে তোমার সঙ্গে করে আনতেই হবে। কোনো মেয়ে এখানে এই জলে একা নামতে পারবে না। এবার দেবদত্ত আর রূপমতি যখনই যেতে যাবে, কুমিরের পিঠে বসতে যাবে, তখনই কুমির বলছে আহা, অস্ত্র নিয়ে আসা যাবে না, প্রেমের জায়গায় অস্ত্র ধারণ কিন্তু নিষেধ। দেবদত্ত তখন কুমিরকে বলছে যে কিন্তু কেন, আমি তো কারোর ওপর অস্ত্র চালাচ্ছি না। কুমির তখন সরাসরি জানায় যে এই অস্ত্রই তো হিংসার পরিহাস, এই অস্ত্র দিয়েই তো রক্তের সূত্রপাত ঘটে। সবাই যদি অস্ত্র ত্যাগ করে তারপরেই আমরা প্রণয়পদ্মের কাছে পৌঁছতে পারবো, নাহলে নয়। পর রূপমতি আর দেবদত্ত কুমিরকে বিশ্বাস করে সমস্ত অস্ত্র নিচে রেখে দেয়। ঠিক তখনই দেখা যায় মাটি থেকে সমস্ত অস্ত্র একা একা উবে যায়। দেবদত্ত আর রূপমতি তো পুরো চমকে যায়। দেবদত্ত বলছে এ কি, আমার অস্ত্রগুলো সব কোথায় গেল? কুমিরটা তখন দেবদত্তকে বলছে ভয় নেই, ভয় নেই, আজ হয়ে গেলে আবার ফেরার সময় সমস্ত অস্ত্র তোমরা ফিরে পেয়ে যাবে। রূপমতির তো ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হয়, কিন্তু বুকে সাহস রেখে রূপমতিরা ঠিক করে ওরা কুমিরের পিঠে উঠে যাবে। এরপর দেবদত্ত বুকে সাহস নিয়ে কুমিরের পিঠে উঠে পড়ে। কুমিরটা এরপর দেবদত্তকে একটু মাঝখানে নিয়ে গিয়ে দেবদত্তকে বলছে তোমাদেরকে না একটা আমি কথা বলতেই মনে নেই, জানো তো মানুষের হৃদয় খেতে আমি খুব ভালোবাসি, এমন শক্ত সমর্থ পুরুষের হৃদয় যে কত সুস্বাদু, আহা, আমি জমিয়ে খাবো তোমাকে। এবার জলের মধ্যে একে ডুবিয়ে হৃদয়টা উপড়ে খেয়ে নেব। দেবদত্ত আর রূপমতি তো কথাটা শুনেই পুরো চমকে যায়। দেবদত্ত আর রূপমতি বুঝতে পারে যে কুমিরটা দেবদত্তকে ঠকিয়েছে। দেবদত্ত রেগে গিয়ে কুমিরটাকে বলছে শয়তান কুমির, এত বড় তুই বেইমানি করলি আমার সঙ্গে। রূপমতিও তো এদিক থেকে কিচ্ছু করতে পারছে না, দেবদত্তকে তো বাঁচাতেই পারছে না। গগনরাজ এরপর রূপমতিকে বলছে আমি যাচ্ছি, আমি গিয়ে এক্ষুনি দেবদত্তকে উদ্ধার করে নিয়ে আসছি। রূপমতি তখন গগনরাজকে বলছে না না গগনরাজ, তুমি যেও না, তুমি যদি যাও এক্ষুনি কুমিরটা ওকে জলের ভেতরে নিয়ে চলে যাবে, তাতে আরও বড় বিপদ হবে। অন্যদিকে কুমিরটা তো খুব জোরে জোরে হাসছে আর দেবদত্তকে বলছে তোমাদের প্রণয় যুগলের বিচ্ছেদ হবেই হবে। এই প্রণয় সরোবরের ধারে কোনো প্রেমিক যুগল এলে আমি তাদের বিচ্ছেদ ঘটাই। এভাবেই কত প্রণয়ের চোখের জলে এই প্রণয় সরোবর ভরে উঠেছে। কাঁদো কাঁদো তোমরা দুজন, এবার সবাই মিলে কাঁদো, আমার প্রণয় সরোবর যেন তোমার চোখের জলে টলটল করে। ঠিক তখনই রূপমতির মাথায় একটা প্ল্যান খেলে যায়। রূপমতি তো এবার জোরে জোরে হাসছে, কাঁদার বদলে হাসা শুরু করেছে। কুমির তখন রূপমতিকে দেখে মনে মনে বলছে মেয়েটা বোধহয় শোকে পাগল হয়ে গেছে, এখনো তো আমি তোমার পুরুষ সঙ্গী হৃদয় উপড়ে বের করে নিয়েই নি, তার আগেই তুমি পাগল হয়ে গেলে। রূপমতি তখন চালাকি করে কুমিরটাকে বলছে তুমি বললে না যে তুমি আমার সঙ্গে ছলনা করেছো, কিন্তু তোমার থেকে তো বেশি ছলনা ওই গনগনে রাজ তোমার সঙ্গে করেছে। কুমির তখন বলছে তার মানে? রূপমতি বলছে যে তোমার তো হৃদয় খাওয়া চাই, কিন্তু ওই গনগনে রাজ তো ওই হৃদয় আমার কাছেই রেখে দিয়ে চলে গেছে। ইস, তোমার কতখানি আশাটা ভঙ্গ হয়ে গেল বলো তো। কুমির এবার দেবদত্তকে বলছে এই যে ছেলে, এটা কি সত্যি নাকি? তোমার সঙ্গিনী কি তোমার ঠিক কথা বলছে? দেবদত্ত তো রূপমতির চালাকিটা ধরে ফেলে, বলছে যে হ্যাঁ, ও একদম সত্যি কথা বলেছে। কুমিরটা এবার দেবদত্তকে আবার রূপমতির কাছে নিয়ে যায়, বলছে তুমি যাও গিয়ে তোমার হৃদয়টা নিয়ে এসো, আর ভয় পেও না, আমি তোমাকে আর খাবো না, তুমি যাও তাড়াতাড়ি করে হৃদয়টা নিয়ে এসো। ঠিক তখনই দেবদত্ত এক লাফে রূপমতির কাছে চলে যায়, গিয়ে আর কুমিরটার পিঠে কিছুতেই ওঠে না। দেবদত্তরা তো পুরো পরিষ্কার বুঝে যায় যে কুমিরটা ছলনা করেই ওদেরকে ফাঁসিয়েছিল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আর রূপমতির আজকের এই সুন্দর এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে যাবেন।